এদিকে ব্যারিস্টার সুমন পদত্যাগ করার আসল তথ্য বের হয়ে গেছে। এই ভিডিওর শেষে আপনারা অবশ্যই এই তথ্যটা দেখতে পাবেন। জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না। জায়গা নেওয়ার লাগে মানুষের কলজা হাসিটা বইয়া জনগণে কিতা কয় কি পরিমাণ নেতার বাপ মারে তুইলে যে মানুষে গাইলে আইতা যদি নেতায় উনতো বালা বেটা হইলে ইতা সাইডে মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন, তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। যেমন আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম, ব্যারিস্টার সুমন কী কারণে পদত্যাগ করলেন আপনারা এই ভিডিওর শেষ অংশে পেয়ে যাবেন। এদিকে চাঁদপুরের এমপি শরীফুল ব্যারিস্টার সুমনকে বলেছেন সে জন্মের পরে তার বাবা মা তার মুখে মধু দেয় নাই এবং সংসদের কেউ যদি তার বাড়িতে 1 কেজি মিষ্টি কিনে পাঠাতো সেটা অন্য কোথাও জায়গা নয়, বর্তমান মিরপুর 1 নম্বরের মরণচাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পাঠালে হয়তো তার মুখ দিয়ে মিষ্টি কথা বের হবে। এদিকে শরীফ ইসলাম আরও বলেছেন যে উনি বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন। তো বিলেত কী জিনিস আমরা অনেকেই জানি না। আমাদের আগের যারা মানুষ ছিল তারা মানে ইংল্যান্ডকে অথবা লন্ডনকে অথবা বাইরের যে কোনো রাষ্ট্রের থেকে লেখাপড়া করে আসলে আমরা সেটাকে বিলেত বলতাম। এই বিলেত এখন নাম, দেশের নাম উচ্চারণ করা হয়। তো দর্শক, ব্যারিস্টার সুমন উনি বাইরের থেকে লেখাপড়া করে আসছেন, উনি লেখাপড়া শিখেন নাই। যেহেতু উনি লন্ডন থেকে লেখাপড়া করে এসেছেন, অথচ উনি লেখাপড়ার সেই ধার মাস কোনো কিছুই উনি শিখেন নাই। কাকে কোন অবস্থায় কখন কি কথা বলা লাগবে সেটি উনি জানেন নাই, সেই যোগ্যতা ওনার নাই। উনি আরও বলেছেন যে ব্যারিস্টার সুমনের কথা বলার কোনো ক্যাটাগরি নাই। ওনাকে কি কারণে এমপি বানানো হয়েছে সেটা আমরা আজও জানি না। এদিকে এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আরও কিছু উদ্দেশ্য করে বলেছে যে আমি চাঁদপুরে বালুকে কেন্দ্র করে কি বলেছি না বলেছি সেই তথ্যটা আমি আপনাদেরকে সরাসরি শোনাতে চাই। চলুন সদয় জানতে চাচ্ছি, বর্তমান অর্থ বছরে মসজিদ এবং মন্দিরের জন্য যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল 2.5 লক্ষ এবং 50,000 টাকা, মন্দিরের জন্য 50,000 টাকা আর মসজিদের জন্য 2.5 লক্ষ টাকা, উনি প্রত্যেকটি ফর্মে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার সমস্ত কিছু নিয়েছিলেন। আজকে জুন মাসের 5 তারিখ, অদ্যাবধি সেই টাকাটি ব্যাংকে পায় নাই। আমি গতকালকেও সবার কাছে জেনে এসেছি, আমি মন্ত্রী মহোদয়ের সাথে কয়েকদিন কথা বলেছি, উনি বলছেন যে না, টাকা চলে গেছে, টাকা চলে গেছে। আগে এই টাকাটা যেত ইউনোর কাছে, চেক যেত, ইউনো আমাদেরকে অবহিত করে মসজিদ অ্যাকাউন্টে জমার ব্যবস্থা করে দিত। এবার কোন কারচুপির মাধ্যমে আমার এলাকা সহ আমার মনে হয় সারা বাংলাদেশে কোনো জায়গায় টাকা পায় নাই। কারণ আমার পাশে পাবনা বসে আছে, পাবনা সদর, সেও পায় নাই, বাগেরহাট পায় নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত বাস্তবায়নে আপনি দায়িত্বে আছেন, সেই দায়িত্ব আপনার অবহেলা হয়েছে, যার জন্য আজ পর্যন্ত আমরা এই মসজিদ মন্দিরে যারা আছে তাদের কাছে অবহেলিত হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে আমি আপনাকে এটা অবহিত করলাম। অত্যন্ত যুক্তিসঙ্গত কথা উপস্থাপন করেছেন। আসলে বিষয়টা জানার দরকার, আপনি বলেছেন বিধায় সে বিষয়টা আমি আপনাদেরকে অবহিত করতে পারছি। আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হয় তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বলেছেন নির্বাচন সামনে, তোমরা প্রত্যেকটা স্ব উপজেলার বা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদের এই টাকাটা তোমরা দিয়ে দাও। আমরা তখন দিয়েছি, যে কারণে এই মাঝখানে যে সময়টা, এই সময়টায় যারা ওই সময় নিয়েছেন তারা পাচ্ছেন, আর যারা অতীতে নেন নাই, যে এমপি নেন নাই, যার যেটা খালি আছে সেটা কিন্তু তারা নিয়ে গেছেন, এবার আমরা দিচ্ছি। এখন হ্যাঁ, 2-1টা পাওয়া নাও যেতে পারে। বিষয়টা হলো মানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে, সেই নির্দেশনার আলোকে আমরা অনলাইনে টাকাটা পাঠাচ্ছি। অনলাইনে টাকাটা পাঠাতে গিয়েই আপনার রাউটিং নাম্বার লিখেছে, ব্যাংকের নাম লিখেছে, ব্যাংকের নাম লিখতে হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম লিখতে হয়েছে, এবং ইংলিশে ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা অক্ষরের মধ্যে যা আছে ঠিক সেইভাবেই লিখতে হয়। আমার কাছে যতজন গেছেন তাদেরকে বুঝিয়ে দিয়েছি সেই কথাগুলো, এবং ওই লিখার মধ্যে
ইংলিশে স্পেলিংয়ে যদি একটা অক্ষর ভুল হয় তাহলে অনলাইনে সেটা ঢুকবে না, এবং একটা ফুল স্টপের জন্য সেটা ভুল হতে পারে। অতএব যাদেরটা গেছে তাদেরটা সঠিক ছিল গেছে, যাদেরটা যায় নাই কিছু না কিছু ত্রুটি অবশ্যই তার ভিতরে আছে। হয়তো এনআইডি কার্ড জমা দেয় নাই, হয়তো ব্যাংকের স্টেটমেন্ট জমা দেয় নাই, কোনো না কোনো কারণে হবে। আর যাদের দেওয়া আছে তাদেরকে আমি এখনো বলবো, অনুরোধ করবো যে আপনারা আসেন আমাদের কাছে খোঁজ নেন, দেখেন কি কারণে যায় নাই, আমরা কিন্তু বের করে দিতে পারবো সেই জিনিসটা। না আসলে তো আমি হঠাৎ করে তো কাউকে বলতে পারবো না। আসলে আমাদের সমাজের জাতীয় সংসদ সদস্য যারা এখানে আছেন অনেকেই কিন্তু যান না, হঠাৎ দুই একজন যান। যাই হোক, আমার কথা দরকার পড়লে যাবেন, আমরা তার ব্যবস্থা নেব। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা এমপি ছিলেন তারা তো নির্বাচনের খাতে সমস্ত টাকা দিয়ে শেষ করেছেন। অতএব এই অর্থ বছরে তাদেরকে দেওয়ার আমার আর কোনো সুযোগ আছে কিনা আপনাদের বিবেচ্য বিষয়। আগামীতে আমি দেখেন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জায়গায় হাউজের ভিতরে সবার ডেস্কে ডেস্কে আমি কিন্তু সবকিছু পৌঁছে দিয়েছি, নির্দিষ্ট টাইম দিয়েছি, সেই টাইমের মধ্যে জমা দিয়েছি, আমরা কিন্তু পেমেন্ট করেছি সেগুলো। আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনারা বেঁচে থাকেন, অবশ্যই আগামী আমাদের যে বাজেট হচ্ছে বাজেটের পরে আমরা অগাস্ট মাসের শেষ থেকে শুরু করব। অগাস্ট সেপ্টেম্বর 2 মাসে ফর্ম দেব এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমরা টাকা দিয়ে শেষ করব। কেন আমরা শেষ করবো এই কারণটা বলতে চাই। ডিসেম্বরের পরে হজের কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয় এবং খুব সেন্সিটিভ বিষয় যে হজ অনেক সময় অনেক কিছু হয়। আমরা এই আগে থেকে প্রস্তুতি নেই বিধায় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পরামর্শে আমরা একটা কাজ করছি বিধায় আজ পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ হজের ব্যাপারে কোনো রকম ত্রুটি বিচ্যুতি গত 2 বছর পান নাই, এবারও ইনশাল্লাহ পাবেন বলে আমি বিশ্বাস করি। তাই আমি বলবো আপনাদেরকে, আমরা এই আগামী বাজেটের পরে আমরা এই জুলাই আগস্ট মাসে ইতিমধ্যে আপনারা ধর্মমন্ত্রীর সেই কাহিনীটা দেখেছেন যে ধর্মমন্ত্রী বলছে আমি টাকা 2,50,00,000 টাকা দিয়ে দিয়েছি, আর এমপি সাহেব বলছে আমি এই টাকা পাই নাই। এরকম সূত্র ধরেই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা এমপিরা মেরে দিচ্ছে। আজকে যখন সংসদে সরাসরি ধর্মমন্ত্রীকে ধরা হয়, ধর্মমন্ত্রী প্রতি উত্তরে বলেছিলেন যে হয়তোবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ভুল আছে, অথবা নাম ভুল আছে, অথবা যে কোনো একটা অঙ্ক ভুল আছে, সেই কারণে সে টাকা পাচ্ছে না। অথচ এমপি সাহেব বলেছেন যে আমি গত 6 মাস ধরে কোনো টাকা পাচ্ছি না, অথচ এই টাকাটা আমি একার না, আরও কয়েকজন এমপি সেই কথাটা নিয়ে কথা বলছে। কিন্তু ধর্মমন্ত্রী একটা কথাই সংসদে বসে বলেছেন যে তার যে কোনো একটা জায়গায় ভুল আছে, যে কোনো অক্ষর ভুল আছে, অথবা যে কোনো নাম্বার ভুল আছে, এর জন্য অনলাইনে টাকাটা ঢুকতেছে না। এইভাবেই মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছেন এমপি সাহেবদের। এদিকে ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলা কথায় আমরা যে কথাগুলো শুনেছিলাম, চাঁদপুরের এমপি বিশেষ করে শরীফুল সাহেব যে কথাগুলো বলেছিলেন ব্যারিস্টার সুমনকে যে মধু কিনে খাওয়াতে বাবা মা মধু খাওয়াই নাই, সেই শরীফুলের কাছে আমরা চলে যাব এবং শরীফুল কি বলেছে সেইগুলো আপনারা শুনলে যারা ব্যারিস্টার সুমনের পক্ষে আছেন, যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, তারা স্টিল থাকতে পারবেন না, তারা ধৈর্য ধরে থাকতে পারবেন না। আপনারা সময় তো রেখে কমেন্ট করবেন এবং এই যে বর্তমানে চাঁদপুরের এমপি এই শরীফুল ইসলাম, উনি বালুকে নিয়ে কেন্দ্র করে কত টাকা মেরে খেয়েছে তা শুনতে পারবেন এই ভিডিও শেষে ব্যারিস্টার সুমনের কাছে। চলুন আমরা চলে যাই শরীফুল সাহেবের। একজন আছেন বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন, এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো। এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। আর সবচেয়ে বড় কথা হল যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও।
তারপরে সবাই পত্রপত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন। বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব, কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। মাননীয় মন্ত্রী সমরে জাউল করিম কালো টাকারে সাদা করছেন উনি। তাও মন্ত্রী হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তোপখানা রোডে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক। তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি, যার মূল্য কয়েক কোটি টাকা। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে। পিরোজপুরে আছে ওনার নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জাউল করিম। এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের। এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে এখনো স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়। তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন। এটা আমার কোনোভাবে মিলতেছে না। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয়, সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 একটি সম্পূর্ণ প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন গিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সমরে জাউল করিম। উনি হচ্ছেন গিয়ে আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। ওনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হাঁ করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন, এবং আমি ওনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে, যে এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে 2-1টা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানেই দুর্নীতির কোনো গন্ধ পাই, যেখানেই মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস। দর্শক, এদিকে আপনারা উচিত জবাবগুলো পেয়ে গেছেন। ব্যারিস্টার সুমন যে বক্তব্যের পিছনে যে বক্তব্যগুলো দিয়েছেন, রেজাউল অর্থাৎ আপনার বর্তমানের যে শরীফুল ইসলাম এমপিকে যে উত্তরগুলো দিয়েছেন, আপনাদের কাছে এই উত্তরগুলো কতটুকু যৌক্তিক? যে একটা মানুষের কত টাকা লাগে, যে সে টাকার জন্য বাড়ি গাড়ি সব কিছু করে উনি জনগণের টাকা মেরে কালো টাকারে সাদা বানায়, এরা দেশের জন্য কি করতে পারে? আর এই সূত্রগুলো কেন্দ্র করে এই ধর্মমন্ত্রীর যে কাহিনীগুলা, এই সৃষ্টিতে এভাবেই এদের কারণেই আজকে ব্যারিস্টার সুমন পদত্যাগ করতে গিয়েছেন এবং পদত্যাগ করেছেন এদের কারণেই। এই সূত্রগুলো হচ্ছে বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমপি বারবার বলছেন যে ব্যারিস্টার সুমনকে এখান থেকে সরাতে হবে, না হলে আমাদের জীবন অন্ধকার হয়ে যাবে। আমরা এই মন্ত্রী পরিষদে থাকলে আমরা সারা বছর না খেয়ে থাকতে হবে। আমাদের বউ বাচ্চারা বা বাড়ি গাড়ি করে আমেরিকায়, কানাডায়, বেগমপাড়ায় যেতে পারবে না। তাই ব্যারিস্টার সুমনকে যে কোনো কারণে সরাতে হবে। এমপি মন্ত্রীরা এইভাবেই পরিকল্পনা করছে এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে যে ব্যারিস্টার সুমন যদি এইভাবে থেকে যায় তাহলে আমাদেরকে আর শান্তিতে থাকতে দিবে না।
আমরা বউ বাচ্চা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করতে পারবো না, ঢাকা শহরে ফ্ল্যাট করলে উনি খুঁজে বের করে নেবে এবং আমেরিকায় বাড়ি করলে সেখানেও খুঁজে বের করবে, তাহলে একে অবশ্যই এমপি পদ থেকে সরাতে হবে, তাহলে আমরা শান্তি থাকব। দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। অনেকদিন তো ট্রাইব্যুনালে কাজ করছি বিশ্বাসের, ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি, অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না